শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি পঞ্চম ভাগ। আজকের যে বিষয়গুলি আলোকপাত করব সেগুলি হল: 1. বারেন্দ্র, কুলীন ও কাপ। 2. রাঢ়ী ও বারেন্দ্র বিবাহ চলে। 3. ক্ষত্রিয়ের সঙ্গে বিবাহ সম্বন্ধ। 4. বৈদিক শ্রেণীর বিপ্র। 5. বাংলার কায়স্থ, কুলীন ও মৌলিক। 6. 8 ঘর বা 72 ঘরের কায়স্থ। 7. পৌণ্ড্র বা ক্ষত্রিয়, পৌণ্ড্র ক্ষত্রিয় বা পোত। 8. পোতদের পাতিত্বের অপনোদন। 9. বৈদ্য জাতি। 10. পরাশব সম্প্রদায়। 11. সমাজ সংরক্ষণে অনুলোমের অবদান। 12. নমশূদ্র শ্রীপালি। 13. পরাশব ছেলেমেয়ের বিবাহ। 14. সুষ্ঠু বিবাহে বিরাটত্বের আবির্ভাব। 15. মিশ্রিত জাতকদের বিবাহের রীতি। 16. নবসায়ক সম্প্রদায় ও তাদের বিবাহ। 17. পরিবর্ত বিবাহ। 18. কন্যা সম্প্রদানের অধিকারী। 19. স্বগোত্র ছাড়া দত্তক নেওয়া অনুচিত। 20. বিবাহে মেয়ের বয়স ও শিক্ষা। 21. বাল্য বিবাহের বিরুদ্ধে যুক্তি। 22. নারীর 8টি বৈশিষ্ট্য। 23. সুগৃহিণী ও সুমাতা হওয়া মেয়েদের স্বাভাবিক প্রবণতা। 24. বিয়ের আগে মেয়েদের অন্য পুরুষে মন পড়লে স্বামীর সংসার আপন হতে পারে না। 25. শালাঙ্কারা, সদক্ষিণা কন্যাদান। 26. বিবাহে পণের দাবির কুফল। 27. পণের দাবিকারীরা সমাজে নিন্দনীয়। 28. বিবাহের কাল রাতে কেন। 29. বিবাহকালে ধ্রুবতারা দর্শনের তাৎপর্য। 30. নববধূর পাথরে পা রাখার তাৎপর্য। 31. বিবাহ চলাকালে কন্যা রজস্বলা হয়ে পড়লে করণীয়। আজকে এইগুলির উপরই আলোচনা করব। বঙ্গদেশে রাঢ়ী শ্রেণীর বিপ্রদের মধ্যে আছেন কুলীন ও ভঙ্গকুলীন বা বংশজ। ভঙ্গকুলীন একটু নিচের থাকে। পূর্বে তারা কুলীনই ছিলেন, কিন্তু অকুলীনের ঘরে মেয়ে দেবার জন্য তারা ভঙ্গ হয়ে গেছেন, অর্থাৎ কুল ভেঙেছেন। এই ভঙ্গ কুলীনের ছেলের সাথে কুলীনের মেয়ের বিয়ে হওয়া উচিত নয়। ভঙ্গরা কুলীনের ঘরে মেয়ে দিতে পারেন, ওই ঘর থেকে মেয়ে আনতে পারেন না। ভঙ্গ কুলীনের ঘরে মেয়ে দিয়ে যারা ভঙ্গ হয়েছেন তাদের জন্যই উপরি উক্ত ব্যবস্থা। মধ্যযুগীয় সমাজ ব্যবস্থায় আবার এমন আইনও হয়েছিল যে ভঙ্গ কুলীনের ঘর থেকে মেয়ে নিলেও কৌলিন্য থেকে ভ্রষ্ট হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে তা ঠিক নয়। শাস্ত্র বা বিজ্ঞানের সমর্থন দেখিয়ে বা সমর্থন দিয়ে তিনি দেখিয়েছেন যে মেয়ে নেওয়ার ব্যাপারে সবসময় ঈষৎ অনুলোম ক্রমিকতা থাকাই ভালো। তার ফলে উন্নততর জাতকের আবির্ভাব ঘটিয়ে বংশ উন্নত হয়। বারেন্দ্র শ্রেণীর বিপ্রদের মধ্যে অনুরূপ 2টি ভাগ আছে, কুলীন ও কাপ। ভঙ্গ কুলীনদের মতো কাপেরাও আদিতে কুলীনই ছিলেন। এরা কাপে পর্যবেসিত হয়েছেন কোনো বিবাহের বাত্যই নয়,
সামাজিক কিছু দম্ভ, অহংভাব ও গোঁড়ামি তাদের এই কাপ হওয়ার কারণ। সেসব কাহিনী এখানে বিস্তৃতভাবে বলা নিষ্প্রয়োজন। তো যেসব বারেন্দ্র কুলীন বংশমর্যাদা মেনে চলেন, যাদের বংশে বিবাহের কোনো ব্যতিক্রম হয়নি, তারা সাধারণত কাপের মেয়ে বিয়ে করবেন না। কথায় বলে, কাপের মেয়ে ছোঁয় না সাপে। এখানে সাপ অর্থ কুলীন। কুলীনরা কাপের ঘরে মেয়ে দেয়ও না। রাঢ়ী ও বারেন্দ্র শ্রেণীর মধ্যে পরস্পরের কন্যা আদান প্রদানের কোনো বাধা নেই, কারণ এরা আদিতে একই ছিল। শ্রী ঠাকুর বলেছেন, ওদের দেবতা, গোত্র ইত্যাদি সব এক। আদিতে ছিল দুই ভাই, যে রাঢ় দেশে রহে গেল সে হল রাঢ়ী, আর যে বারেন্দ্র ভূমিতে যে বসবাস করলো সে হলো বারেন্দ্র। এইভাবে ভাগটি হয়েছে। মূলত এদের ভেতর কোনো পার্থক্য নেই। বিপ্রদের মধ্যে আর একটি থাক হলো শ্রোত্রিয়। রাঢ়ী ও বারেন্দ্র উভয় শ্রেণীর মধ্যে ক্ষত্রিয় আছেন। উভয় শ্রেণীতে ক্ষত্রিয়গণ নিম্ন কৃষ্টি সম্পন্ন। তাই রাঢ়ী ও বারেন্দ্র শ্রেণীর কুলীন, ভঙ্গ কুলীন ও কাপগণ ক্ষত্রিয়ের মেয়ে নিতে পারেন, কিন্তু ক্ষত্রিয়ের ঘরে মেয়ে দিতে পারেন না। বারেন্দ্র শ্রেণীর বিধান এমনই কঠোর যে তাদের মধ্যে যিনি ক্ষত্রিয়ের সঙ্গে বৈবাহিক ক্রিয়া নিষ্পন্ন করেন, তিনি সঙ্গে সঙ্গেই ক্ষত্রিয় হয়ে যান। কোনো কুলীন তার সাথে বৈবাহিক ক্রিয়া তো দূরের কথা, এক পংক্তিতে আহার পর্যন্ত করেন না। বঙ্গদেশে বারেন্দ্র ছাড়া বিপ্রদের আরেকটি বিশেষ শ্রেণী হল বৈদিক শ্রেণী। এরা বেদ পারক ব্রাহ্মণ। বৈদিক যাগযজ্ঞ, পৌরোহিত্য কর্মে এদের বিশেষ পারদর্শিতা ছিল। বহুদর্শী বাস্তব জ্ঞানের জন্যই এরা স্বাভাবিকভাবে সমাজে লোকগুরুর আসনে অধিষ্ঠিত ছিলেন। বেদপাঠ, দশবিধ সংস্কার কর্ম প্রভৃতিতে এদের ছিল অগ্রাধিকার। এইসব কর্মকে উপলক্ষ করে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বৈদিকগণ বঙ্গদেশে আসেন। ভারতের পশ্চিম ভূভাগ থেকে যারা আসেন তাদের বলা হয় পাশ্চাত্য বৈদিক, আর দক্ষিণ দেশ থেকে আগত বৈদিকগণ দাক্ষিণাত্য বৈদিক নামে পরিচিত। এছাড়া স্ব স্থানের নামে পরিচিত, যেমন গৌড়াদ্য, উৎকল ইত্যাদি নামেও কিছু বৈদিক আছে। এদের মধ্যে পাশ্চাত্য বৈদিকগণই শ্রেষ্ঠ বলে স্বীকৃত। বৈদিকগণ স্বশ্রেণী ব্যতীত কখনো অন্য শ্রেণীর বিপ্রের সাথে বৈবাহিক ক্রিয়াদি করতেন না। এই স্বাতন্ত্র্য রক্ষায় তারা অত্যন্ত যত্নশীল। তবে বর্তমানে শিক্ষায় প্রসারে সঙ্গে সঙ্গে ও যুগ পরিস্থিতির চাপে অনেক ক্ষেত্রে এই গোঁড়ামির অবসান হচ্ছে। উপযুক্ত সদ্বংশের ভালো ছেলে বা মেয়ে পেলেই আদান প্রদান শুরু হয়েছে। তাছাড়া শাস্ত্রেও রাঢ়ী ও বারেন্দ্র সমাজের সাথে বৈদিক শ্রেণী বিবাহগত মিলনের কোনো রকম বাধা নেই। বিপ্রের পরে আসছে ক্ষত্রিয়ের কথা। বাংলার কায়স্থরা মূলত ক্ষত্রিয়। তারা মোটামুটি দুই ভাগে বিভক্ত, কুলীন ও মৌলিক। ঘোষ, বসু ও মিত্র উপাধি যাদের, তারাই কুলীন। আর তাদের মেয়ে কখনো মৌলিকের ঘরে যাওয়া উচিত নয়। গেলে সেটা হবে সূক্ষ্ম প্রতিলোম এবং তার ভালো ফল হয় না। বাংলায় বহু পুরুষ ধরে এইরকম একটা মতবাদ চলে আসছে যে মৌলিকরা যদি কুলীনের মেয়ে বিয়ে করেন তবে তারা জাতে উঠবেন। সেই জন্য মৌলিক বংশের অত্যন্ত প্রথম ছেলের বিয়ে কুলীনের মেয়ের সাথে দিতেই হবে।
এটা একটা প্রথা হয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, এই করার ফলে বাংলার কায়স্থরা তেজ, সাহস, বীর্য, কর্মদক্ষতা প্রভৃতি গুণে ক্রমশ হীন হয়ে পড়ছে। তিনি আরও বলেছেন, বাংলার কায়স্থদের নিকেশ করার জন্যই কেউ এরকম বুদ্ধি তাদের মাথায় ঢুকিয়ে দেয়। তিনি আবার অন্যত্র বলেছেন, কারো যদি সর্বনাশ করতে চাও তবে তার বংশে প্রতিলোম ঢুকে দাও। মানুষকে ঝাড়ে বংশে শেষ করে ফেলতে এত বড় শক্তি আর নেই। মৌলিক কায়স্থদের মধ্যে আবার দুটি ভাগ আছে, 8 ঘর ও 72 ঘর। 8 ঘরের মৌলিকদের বলা হয় সিদ্ধ মৌলিক। এদের মধ্যে আছেন সেন, সিংহ, দত্ত, দাস, কর, গুহ, পালিত, দেব। আর 72 ঘরের মধ্যে আছেন হোড়, আইচ, সুর, ভঞ্জ, লোথ, হুই, রুদ্র, রক্ষী, রাউত, তেজ, আশ, গুণ, বর্ধন প্রভৃতি উপাধি। 72 ঘরের কায়স্থগণ গুণ বৈশিষ্ট্যে 8 ঘরের কায়স্থ থেকে কমা। তাই তারা 8 ঘরের কোনো মেয়েকে বিয়ে করতে পারেন না, কিন্তু 8 ঘরে মেয়ে দিতে পারেন। খ্রিস্টীয় 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে যেসব লিখন ও লিপি পাওয়া যায় তার মধ্যে এই কায়স্থ ক্ষত্রিয়দের নামের সাথে উপাধিটা সংযুক্ত ছিল দেখা যায়। যেমন জয়দত্ত, বিজয়নন্দী, গুণচন্দ্র, সোমঘোষ, শাম্বপাল, নয়সেন, বসুমিত্র প্রভৃতি। পরবর্তীকালে নাম ও উপাধির মাঝখানে এসে গেছে কুমার, নাথ, চন্দ্র, রঞ্জন ইত্যাদি মধ্যনাম। প্রাচীনকালে পৌণ্ড্রদেশের ক্ষত্রিয় অধিবাসীগণ এক সময়ে স্বধর্ম অর্থাৎ দেশ রক্ষারূপ কর্তব্য পালনে পরান্মুখ হন। স্ববৈশিষ্ট্যের এই অপলাপ করার সমাজ ব্যবস্থাপকগণ তাদের ক্ষত্রিয়ত্ব থেকে চ্যুত বলে ঘোষণা করেন। তাদের বিধানক্রমে কোন জায়গায় কোন ক্ষত্রিয়ই আর এদের সাথে সম্বন্ধ রাখলেন না। এরা তখন হয়ে পড়লেন এক ঘরের মতো। আবার স্বধর্ম পতিত বলে তাদের শাসন ব্যবস্থা বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদেও তাদের নিয়োগ বন্ধ হয়ে গেল। ফলে তারা নিজেদের গোষ্ঠীর মধ্যেই সংকীর্ণ হয়ে পড়ল এবং ব্যবসা, কৃষিকর্ম ইত্যাদি করে জীবিকা নির্বাহ করতে থাকলো। বর্ণানুগুণের অনুশীলন করা কোনো সুযোগ রইল না। পুরুষানুক্রমে এরকম চলতে থাকার ফলে তাদের স্বকীয় ক্ষত্রিয় বৈশিষ্ট্য বিস্তৃত হলো। বাংলায় এই পৌণ্ড্র ক্ষত্রিয়দের চলতি নাম হলো পোত। আজ বাংলায় এরা একটি বিশেষ সম্প্রদায়। সমাজের বাঁধন যতদিন ছিল ততদিন কায়স্থ বা ক্ষত্রিয় বর্গের অন্যান্য লোক এদের সাথে বৈবাহিক ক্রিয়াদি করতেন না। অবশ্য রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এই বাঁধন অনেককালই শিথিল করে দিয়ে গেছে। বৈশিষ্ট্যের অবলোপ করা যে কত বড় পাপ বলে গণ্য হতো তাও পূর্বোক্ত ব্যবস্থা থেকেই বোঝা যায়। এমনতর বিপদ সংকুল পরিস্থিতিতে বরাভয় হতে আবির্ভূত হলেন পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বললেন, খ্রিস্টীয় বৈশিষ্ট্যের অপরিপালনে যারা অধঃপতিত হয়েছে তারা যে চিরকাল পতিত থাকবে তার কোনো অর্থ হয় না। উপযুক্তভাবে শীল ও আচারবান হয়ে চললে তারা আবার যথাকালে স্ববৈশিষ্ট্যে সমুন্নত হতে পারে। তাই তার বিধান, পৌণ্ড্র ক্ষত্রিগণ যদি এখন থেকে সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে আর্যাচার পরায়ণতায় বিহিতভাবে ইষ্টানুগ তপশ্চারী হয়ে চলতে থাকেন, সদাচার নিষ্ঠার সঙ্গে মেনে চলেন, অবৈধ বিবাহে কখনো লিপ্ত না হন, তবে তাদের
রক্তস্থিত সুপ্ত গুণরাজি আবার 3 পুরুষের মধ্যে জেগে উঠতে পারে। চতুর্থ পুরুষ থেকে তারা বর্ণ ক্ষত্রিয় বলে পরিগণিত হবেন। পাতিত্ব অবনোদন না হওয়া পর্যন্ত তারা স্বসম্প্রদায় ভিন্ন অন্য কোনো ক্ষত্রিয়ের সাথে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করতে পারবেন না। কিন্তু ওই সাধনার পথে কোনো রকম ফাঁক রাখলে চলবে না। কোনো হীনমন্যতা, দুষ্টবুদ্ধি বা স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হলে পরিশুদ্ধ হওয়ার এই কাল পেছিয়ে যাবে। 3 পুরুষের জায়গায় হয়তো 33 পুরুষেও কোনো পরিবর্তন আসবে না। আবার যেসব পৌণ্ড ক্ষত্রিয় বংশে পূর্বেই অসমীচীন বা বর্ণবত্তায়ী বিবাহের অনুষ্ঠান হয়েছে, তাদের পরিশুদ্ধির জন্য ওই 3 পুরুষের কাল প্রলম্বিত হয়ে ক্ষেত্র অনুপাতিক কোথাও 5, কোথাও বা 7 পুরুষে দাঁড়িয়ে যাবে। তত্ত্বদর্শী মহাপুরুষগণের দ্বারা এই কালগুলি স্থিরীকৃত হবে। বিবাহের ভিতর দিয়ে যদি অশুদ্ধতা প্রবেশ করে তবে তার কুৎসিত দাগ পড়ে যায় রক্তে, আর তার অবলোপন সুকঠিন। শ্রী ঠাকুর তাই বলেছেন, যোনি যোগে ঢুকলে পাপ, রোখাই কঠিন তাহার দাগ। অনুশ্রুতি 2য় খণ্ডের প্রবৃত্তি অধ্যায়। কিন্তু অনুশীলনের অভাবে যখন গুণ বৈশিষ্ট্য চাপা পড়ে যায়, বিহিত অভ্যাসের ভেতর দিয়ে তাকে আবার জাগিয়ে তোলা সম্ভব। তাই শাস্ত্রের বচন, বিদ্যা প্রণাশে পুনরভূপৈতি জাতি প্রণাশে তিহ সর্বনাশ। বিদ্যা প্রনষ্ট হলে আবার জাগ্রত হতে পারে, কিন্তু জাত বা জন্মের ব্যাপারে যদি বিকৃতি বা বৈপরীত্য কিছু হয় তাহলে একেবারে সমূহ সর্বনাশ। কয়েক অনুচ্ছেদ পূর্বে আমরা মূর্ধাভিষিক্ত সন্তানগণ পিতৃ সংস্কার বর্জিত ও মাতৃ আচারে আচারবান হয়ে উঠে ক্রমশ বর্ণ ক্ষত্রিয়ে পরিণত হয়েছেন, আলোচনা করেছি এর আগে। কিন্তু অম্ভষ্টদের বেলায় এরকমটা ঘটেনি। বাংলায় এই অম্ভষ্টরা বৈদ্য বলে পরিচিত। বৈদ্যদের ঐতিহ্য সুপ্রাচীন। পরাশব সংহিতায় আছে, বৈশ্যার গর্ভে বিপ্রের ঔরসে জাত সন্তান অম্ভষ্ট। এদের কর্ম নির্দিষ্ট হয়েছে চিকিৎসাবিদ্যা। বিপ্রবর্গের অন্তর্ভুক্ত হওয়ার দরুন এরা স্বাভাবিকভাবেই দ্বিজত্ব ব্যতীত চিকিৎসা বিজ্ঞান রূপ অপর একটি বিশেষ শাখায় অসাধারণ পারদর্শিতার জন্য চরক সংহিতায় এদের ত্রিজ নামে অভিহিত করা হয়েছে। চিকিৎসা শাস্ত্রের সাথে সংস্কৃত সাহিত্যেও এদের বিশেষ ব্যুৎপত্তি ছিল। বিপ্র ও বৈশ্যার অনুলোমগত মিলনের বিশেষ অবদান এই গুণ বৈশিষ্ট্য। বৈদ্যগণ পিতৃ সংস্কারের সংস্কৃত থেকেও মাতৃবর্গের নিয়মে বা মাতৃবর্ণের নিয়মে কৌলিক আচারাদি পরিপালন করে আসছেন। ফলে তথাকথিত কৃষ্টিগত অধঃপতন এদের এখনো আক্রমণ করতে পারেনি। খ্রিস্টীয় 1800 শতাব্দীতে রাজা রাজবল্লভের নেতৃত্বে বঙ্গে বৈদ্য সম্প্রদায়ের এক বিরাট জাগরণ হয়। ইতিহাস বেত্তা মাত্রই সে কথা জানেন। তবে কোন কোন অনুন্নত অঞ্চলে এই বৈদ্য সম্প্রদায় কায়স্থ এবং অন্যান্য বর্ণের সাথে বিবাহাদি ক্রিয়া নিষ্পন্ন করে নিজেদের দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। মূর্ধাভিষিক্ত ও অম্বষ্টবাদে বিপ্রের দান্তর বর্ণের অনুলোম অসবর্ণ সন্তান হল পরাশব। বিপ্র যুক্ত শূদ্রা। পরাশব শব্দের অর্থ পর
অর্থাৎ শত্রুকে যারা অর্থাৎ হিংসা করে, তার মানে আর্যকৃষ্টি ও দ্বিজাচারের শত্রু যারা, তাদের এরা বরদাস্ত করতে পারে না। তাদের বিরুদ্ধেই পরাশ শব্দের অভিযান। শূদ্রাণী মা আর অন্তরের শ্রদ্ধা ভক্তি আনতে দিয়ে মহা তেজস্বী বিপ্রের কাছ থেকে গ্রহণ করেছেন এই পরাশব সন্তান। তাই এরা আর্যকৃষ্টি সংরক্ষণের সুতৎপর, অসৎ নিরোধে প্রবল পরাক্রমী, আবার দেবদ্বিজে সহজ ভক্তিপরায়ণ। বিপ্র এবং শূদ্রার বিহিত শ্রদ্ধাভিত্তিক অনুলোম বিবাহের মধ্য দিয়েই জাতীয় জীবনের এই একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য বিকশিত হয়ে উঠতে পারল। অনুলোম সংমিশ্রণের ভেতর দিয়ে এই যে বিশেষ গুণসম্পন্ন জাতক কুলের আবির্ভাব ঘটতে থাকলো, সমাজের রক্ষণ ও উন্নতিতে এদের এক একজনের এক এক রকম উপযোগিতা দেখা যেতে লাগলো। একজন যে বিশেষ সহজাত সংস্কার নিয়ে জন্মগ্রহণ করলো, তা তার একান্তই নিজস্ব। সেই সংস্কার দিয়ে সে যে কাজটুকু করে তা আর কারো সহজাত নয়, তাই সহজ আয়ত্ত সাধ্যও নয়। ওই বিশেষ উপকারটি পাওয়ার জন্য এই ধরনের বিশেষ প্রোডাকশানের দরকার ছিল। এ যেন জীবনের ল্যাবরেটরিতে বসে জীবন নিয়ে গবেষণার এক একটি প্রসূত ফল। প্রতিটি ফলই তার নিজস্ব স্বাদে, গন্ধে, বর্ণে, কার্যকারিতায় অনুপম, আর কারোর সাথে তার মেলে না। জনকল্যাণে সদা জাগ্রত বুদ্ধিজীবীগণ এই ফল নিয়ে মানুষের নানাবিধ রোগ, অভাব, অশান্তিতে বিনিয়োগ করে তাদের দেহে ও মনে সুস্থ করে তুলতে লাগলেন। এই পরাশবগণ বঙ্গদেশে নমশূদ্র নামে খ্যাত। নমশূদ্রদের মধ্যে চারটি ভাগ আছে: শ্রীপালি বা শিউলি, ধানী, মগা ও জিয়েনি। এর মধ্যে শ্রীপালি যারা, তারাই পরাশব। অন্য তিনটি থাকের সাথে শ্রীপালীদের বিবাহাদি সম্বন্ধ দূরের কথা, জল পর্যন্ত নেই। কারণ সম্ভবত ওই তিন থাকের মধ্যে বিবাহ সংক্রান্ত কোনো দুর্নীতি বা অবৈধত্ব আছে। আবার প্রতিলোমজ শূদ্রাধম কোনো লোক, কোনো গোষ্ঠী জাতে ওঠার জন্য এদের কাছাকাছি এসে নিজেদের নমশূদ্র বলে পরিচয় দিয়ে এদের সম্প্রদায়ভুক্ত হওয়ার চেষ্টা করছে। এইভাবে নমশূদ্র সমাজে বহু অবাঞ্ছিত লোকের ভিড় হয়ে পড়েছে। শ্রীপালীরা বহু শতাব্দী যাবৎ তাদের স্বকীয় বিশেষত্ব রক্ষা করে এসেছে। ভারত বিভাগ হওয়ার পর থেকে চারিদিকে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়। দেশ ছেড়ে অন্যত্র যাওয়ার পর মানুষের প্রকৃত বংশ পরিচয় নির্ধারণ করা প্রায় অসাধ্য হয়ে উঠেছে। এই ডামাডোলের বাজারে প্রকৃত শ্রীপালী বংশগুলি যাতে কোনো রকম যৌন বিকৃতি বা বিপর্যয়ের কবলে না পড়ে, সেদিকে সবাই হুঁশিয়ার থাকতে হবে। শ্রীপালীর ছেলেরা বিয়ে করতে পারবে কেবল স্বসম্প্রদায়ের মধ্যে। বাইরে কোথাও করতে হলে উগ্র ক্ষত্রিয়, করণ বা শূদ্রকন্যাকে করতে পারে। পরাশবরা ক্ষত্রিয় বা বৈশ্যের মেয়ে বিয়ে করলে সেটা মায়ের দিক দিয়ে প্রতিলোম হয়ে যায়, কারণ সন্তানের জীবন গঠনে বাবা ও মা উভয়ের অবদান আছে, কাউকে অগ্রাহ্য করা যায় না। আর পরাশব মেয়েদের বিয়ে স্বসম্প্রদায়ের মধ্যে দিতে হবে। বাইরে কোথাও দিতে হলে একমাত্র বিপ্রের সাথে দেওয়া যায়, অনুলোমের বিধি রক্ষা করে। কারণ তাদের পিতৃসংস্কার বিপ্রকুলজাত। অন্তর্বর্তী কোনো বর্ণের ছেলের সাথে যদি পরাশব কন্যার বিয়ে হয়, তা হবে প্রতিলোম। সূক্ষ্ম এই জনন অনুশাসনগুলি যদি খুব নিখুঁতভাবে
ঠিক রেখে চলা না যায়, তবে সমাজ কাঠামোয় এখনো যেটুকু বৈধ নির্ভেজাল অংশ আছে তা অচিরেই পচে গলে বিধ্বস্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, ঋষি অনুশিষ্ট প্রজনন বিজ্ঞানের অভিমত এই যে অস্তলিত ইষ্টানুক তপস্যায় সন্দীপ্ত ও সমৃদ্ধ কোনো বংশ যদি পুরুষানুক্রমে বিবাহাদি ঠিক রেখে চলে, তবে সেখানে মিউটেশনের ভেতর দিয়ে হঠাৎ বিরাট ব্যক্তিত্বের আবির্ভাব ঘটা সম্ভব। আরও যে 3 রকমের অনুলোম সন্তানের কথা আমরা আগেই আলোচনা করেছি বা বলেছি, মাহিষ্য, উগ্রক্ষত্রিয় বা আগুরি ও করণ, এদের প্রাচীন ঐতিহ্য আছে অনন্য চরিত্রগত বৈশিষ্ট্য। সমাজে তাদের স্থানও কিছুমাত্র কমানো। বর্তমানে প্রতিটি সম্প্রদায়ের সংখ্যায় অনেক বেড়ে গেছেন। সমাজ দেহে গুণবৈশিষ্ট্য অক্ষুণ্ণ ও বিবর্ধন তৎপর রাখতে হলে এইসব অনুলোমজ সন্তানদের বিবাহ অবশ্যই স্বঘরে অথবা ঈষৎ অনুলোম ক্রমিক হতে হবে। সেন দৃষ্টি দিয়ে রক্ষা করতে হবে, কোথাও কোনোভাবে যেন প্রতিলোম প্রশ্রয় না পায়। এছাড়া আরও অনেক রকম জাত অর্থাৎ জাতক দেশের মধ্যে দেখা যায়, যথা আবৃত্ত বিপ্র কর্তৃক উগ্রকন্যায় জাত, আভীর বিপ্র কর্তৃক অম্বষ্ট কন্যা জাত, ঝল্লমল্ল ব্রাত্য ক্ষত্রিয় কর্তৃক সবর্ণা স্ত্রীতে জাত সন্তান ইত্যাদি। আবার কয়েকটি সম্প্রদায় আছেন যাদের উৎপত্তি, ইতিহাস ও বর্ণ নিয়ে এখনও মতভেদ আছে, যথা কোনাই চাষি, খড়িয়া, সূত্রধর, রথকার, শঙ্খবণিক ইত্যাদি। এদের সকলের ছেলেমেয়ের বিয়ের ব্যাপারে সুপ্রজনন বিধিকে যেন কখনো উল্লঙ্ঘন করা না হয়। সমাজ বিধায়কগণ সেদিকে সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। বর্ণ নির্ণীত না হওয়া পর্যন্ত সবারই বিবাহ স্বঘরেই করতে হবে। নবসায়ক নামে 9টি সম্প্রদায় আছেন, যেমন গোপ, মালি, তৈলি, তন্ত্রী বা তাঁতি, মোদক বা ময়রা, বারুইজীবী, কুম্ভকার, কর্মকার এবং নাপিত। এদের উৎপত্তির সম্বন্ধে বিভিন্ন সাহিত্য ও পুরাণে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ, উষণ সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি গ্রন্থে এই নবসায়কদের কথা লেখা আছে, কিন্তু একের মত অন্য হতে পৃথক। উৎপত্তি ইতিহাস নিশ্চিত রূপে নির্ধারিত হয়নি বলে বর্ণগতভাবে কে কোন বর্ণের অন্তর্গত হবেন সে সম্পর্কেও কোনো স্থির সিদ্ধান্ত হয়নি। এই নবসায়কদের বিবাহাদি প্রকরণ সম্পর্কে বা সম্বন্ধে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যতদিন এদের বর্ণ নিঃসন্দিগ্ধভাবে স্থিরীকৃত না হচ্ছে ততদিন এরা চলতি সামাজিক নিয়মেই কৌলিক কাজকর্ম করে যাবে, আর ততদিন পর্যন্ত এদের ছেলে মেয়েদের বিয়ে থাওয়া অবশ্যই নিজ সম্প্রদায়ের মধ্যে হবে। বর্ণ স্থির না হওয়া পর্যন্ত এরা কেউ স্বঘর ছাড়া বিয়ে করবে না। করলে বর্ণ বিপর্যয় তথা রক্ত বিপর্যয় হয়ে সমাজের ভিত্তি শিথিল ও দুর্বল হয়ে পড়তে পারে। হয়তো উঁচুর মেয়ে নিচুতে চলে যেতে পারে, আর তখন যত্র তে পরিধ্বংসা জায়ন্তে বর্ণ দূষকা রাষ্ট্রিকই সহ তন্দ্রাষ্ট্রং
ক্ষিপ্রমেব বিনশ্যতি মনুসংহিতা। যে রাষ্ট্রে সমাজ ধ্বংসকারী বর্ণদূষক জাতক জন্মগ্রহণ করে রাজ্যবাসী সমস্ত প্রজাবর্গের সাথে, সেই রাষ্ট্র অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়। এখন আমরা বিবাহের অন্যান্য কয়েকটি প্রয়োজনীয় দিকের কথা আলোচনা করব। সমাজে একসময় পরিবর্ত বিবাহের চল ছিল। আজও কোথাও কোথাও এরকম বিবাহ অনুষ্ঠিত হতে দেখা যায়। পরিবর্ত বিবাহ হলো কন্যা পাল্টাপাল্টি করা। রামের মেয়ের সাথে শ্যামের ছেলের বিয়ে হলো, আর শ্যামের মেয়েকেও বিয়ে করলো রামের ছেলে। এইভাবে পরিবর্ত বিবাহ অনুষ্ঠিত হয়। এই বিবাহ অশাস্ত্রীয় নয়, কিন্তু বিষয়ের সম্যক তত্ত্বস্বরূপ যিনি, সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর পরিমাণ সম্পর্কে কি পরিণাম হতে পারে সাবধান করে দিয়ে বললেন, পরিবর্ত বিবাহের ফল অনেক সময় ভালো হয় না। দুজনের মেয়েই দুজনের ঘরে থাকে। একজনের উপরে কোনো কারণে কোনো ব্যবস্থা নেওয়া হলে অন্য বাড়ির সেই মেয়ের উপরেও হয়তো বিনা কারণে সেই ব্যবস্থা নেওয়া হয়। এতে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। কন্যা সম্প্রদানের অধিকারী হন পিতা, ভ্রাতা, পিতৃব্য, জ্ঞাতিবর্গ, মাতা প্রভৃতি। একথা আমাদের সকলেরই জানা আছে। কিন্তু চরম অব্যবস্থায়, অর্থাৎ ওই দানাধিকারীরা যদি কেউই বর্তমান না থাকেন, তবে কন্যা নিজেই নিজেকে সম্প্রদান করতে পারে। এই হলো শাস্ত্রের ব্যবস্থা। দ্রষ্টব্য ব্যাস স্মৃতি 2য় অধ্যায়। শ্রী শ্রী ঠাকুর এই ব্যবস্থার বিশেষ সংস্কার সাধন করে বিধান দিয়েছেন। পিতামাতা এবং অন্য দানাধিকারীগণ হয়তো সকলেই বর্তমান আছেন, কিন্তু তারা অশিষ্ট অর্থাৎ আর্যচার বিরোধী, পঞ্চর্বহী ও সপ্তার্চির আচার পরিপালনে তৎপর তো নয়, বরং তাতে অবজ্ঞাপরায়ণ ও অবৈধ অসৎ কর্মে আসক্ত। সেক্ষেত্রেও কন্যা নিজেই নিজেকে সম্প্রদান করতে পারে। অনেক অপুত্রক দম্পতি আছেন যারা অপর কোনো বাড়িতে ছেলেকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন। তারপর সেই ছেলে বড় হয়, ভালো মেয়ে দেখে তার বিয়েও দেওয়া হয়। এক্ষেত্রেও যুগপুরুষোত্তমের বিধান বড় বিজ্ঞানসম্মত। তিনি বলেছেন, স্বগোত্রে ছাড়া দত্তক নেওয়া উচিত নয়, কারণ ওই দত্তক পুত্র ভবিষ্যতে ওই গ্রাহক দম্পতিরই সন্তান, উত্তরাধিকারী হলে গণ্য হবে। অতএব তাকে ওই দম্পতির গোত্রেরই হতে হবে, হলে তখনই সে ওই বংশের সন্তানের যথাযোগ্য মর্যাদা পাবে। পরে তার বিয়ে থাও ওই বংশের গোত্র ব্যতিরিক্ত ভিন্ন গোত্রে হবে। এইভাবে চললে বংশ ও রক্তধারায় কোনো বিপর্যয় প্রবেশের আর অবকাশ থাকে না। কিন্তু যদি এই কোনো কশ্যপ গোত্রের দম্পতি সাণ্ডল্য গোত্রীয় কোনো ছেলেকে দত্তক হিসাবে নেন, তখন ওই কশ্যপ দম্পতির সন্তান বলে ছেলেটিকে গোত্রান্তরিত করে কশ্যপ গোত্রীয় করে নেওয়া হয়। বিজ্ঞান বলে এভাবে গোত্রান্তরিত হয় না, কারণ গোত্রের নামটি বদল করলেও রক্ত তো বদলানো যায় না। তারপর যদি আবার ওই সেই কশ্যপ গোত্র প্রাপ্ত ছেলেটি সাথে সর্বসুলক্ষণা কোনো সাণ্ডল্য গোত্রের মেয়ের বিয়ে হয়, তাহলে বিবাহটা স্বগোত্রই হলো। কারণ নাম বদল হলেও ওই ছেলেটির মৌলিক গোত্র বৈশিষ্ট্য তো বদলায়নি। আর স্বগোত্র বিবাহের ফল যে কতটা খারাপ হতে পারে তা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। তাই স্বগোত্রের ছেলেকে ছাড়া কখনো দত্তক নিতে নেই। ভারতবর্ষের অনেক প্রাচীনপন্থী মানুষ মেয়েদের বাল্যবিবাহের পক্ষপাতী। অষ্টম বর্ষের মধ্যে যে মেয়েকে বিবাহ দেওয়া হয় না,
অষ্টম বর্ষের মধ্যে যে মেয়েকে বিবাহ দেওয়া হয় তার নাম গৌরী। দশম বর্ষের মধ্যে প্রদত্তা কন্যা কন্যকা। তার উপরে বয়স হলে সেই কন্যা রজস্বলা নামে পরিচিতা হয়। প্রাচীন মতাবলম্বীদের কেউ কেউ গৌরীদান বা কন্যাদানের কথা বলে থাকেন, এতে নাকি অনেক পুণ্য। আবার বর্তমান ভারতীয় আইনের 1977 আইন 18 বছরের আগে কোনো মেয়েকে পাত্রস্থ করা নিষিদ্ধ। কিন্তু আমাদের ঋগ্বেদের শিক্ষা এ দুইয়ের মধ্যপথ অবলম্বন করে নির্দেশ দিচ্ছেন, যে বয়সে বিয়ে হোক না কেন, বিয়ের আগে প্রতিটি নারীকেই সংসারে চলার শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী ও আদর্শ জননী হওয়ার শিক্ষায় প্রতিটি মেয়েকে অভ্যস্ত ও অবহিত করে তুলতে হবে। বয়সের সীমা সম্পর্কে কোনো নির্দেশ বেঁধে না থাকলেও সেখানকার ওই বিধান বিশেষ অনুধাবনযোগ্য। শৈশবে গৃহস্থালির শিক্ষা যদি মেয়েদের ভালো ও উপযুক্ত হয়, সৎ অসৎ নির্বাচনের শক্তি যদি তাদের ভেতর জাগিয়ে দেওয়া হয়, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যদি তারা সম্যক অবহিত হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে ঘাত প্রতিঘাতপূর্ণ সংসারের মাঝে তাদের আর চলতে অসুবিধা হবে না। আর এই হলো আসল শিক্ষা। স্কুল কলেজের তথাকথিত ডিগ্রি অর্জন করবার ধান্দায় যারা মত্ত থাকে তাদের এ শিক্ষা হয় না। এ শিক্ষার জন্য অন্তত দুটি গুণ মেয়েদের চরিত্রে থাকা একান্তই দরকার। একটি হলো দক্ষ সদাচারী সুগৃহিণীর তত্ত্বাবধানে থেকে নিরলসভাবে অনুশীলন তৎপর হয়ে চলা। দ্বিতীয়ত নিজ পিতামাতার ও পিতৃস্থানীয় গুরুজনদের সেবা যত্ন স্বস্তি বিধানের প্রতি সতর্ক সন্দিত সুদৃষ্টি রাখা। এই দুটি ক্ষেত্রেই শেখা, জানা ও বোঝাটা হয় হাতে কলমে, তাই তা হয় পাকাপোক্ত। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, রজস্বলা হতে হতেই মেয়েদের যোগ্য পাত্রের সম্প্রদান করার ব্যবস্থা থাকা উচিত। আর তার আগেই তাদের গৃহস্থালী শিক্ষায় অর্থাৎ সুকেন্দ্রিক হতে হয় কেমন করে, কাকে মুখ্য করে ধরে চলা লাগে, মৌলিক আচারগুলি পালন করতে হয় কেমনভাবে, প্রতিকূলকে বিনায়িত করতে হয় কী রকমে, পরস্পরের মধ্যে সংহতি বজায় রেখে চলতে হয়, কোনো ধরনের রন্ধন পরিবেশন স্বাস্থ্য সদাচার পীড়িতের শুশ্রূষা আহার বিহার আমোদ প্রমোদ বিপদ আপদ অভাব অনটন ইত্যাদির ব্যাপারে করণীয় কি, কোথায় কখন কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, ব্যবহার করতে হবে, অনুচর্যা করতে হবে, সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে ইত্যাদি শিক্ষা বিধান থেকে নেওয়া। এই শিক্ষায় পারদর্শী করে তোলা দরকার। শ্রী ঠাকুর যে সময় মেয়েদের বিয়ে দেওয়ার কথা বলেছেন তা শুনে এমন মনে হতে পারে যে তিনি একেবারে বালিকা অবস্থায় না হলেও মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া পছন্দ করেন। এই অল্প বয়সে বিয়ে দেওয়ার বিরুদ্ধে যুক্তি এনে অনেকে বলেন এর ফলে সমাজে অনেক বাল বিধবার সৃষ্টি হতে পারে। কোনো মেয়ের হয়তো যৌবন প্রাপ্তির পূর্বেই স্বামীর মৃত্যু হয়, তখন তাকে সেই তরুণী বয়সেই থান পরে আজীবন ব্রহ্মচারিণী ও একারী হয়ে হবিষ্যান্নকে কাটাতে হবে। অনেক মেয়ে এই অবস্থায় বাপের বাড়িতে ফিরে আসে, কেউ বা শ্বশুর ঘরেই অনেক ব্যথা বুকে চেপে কাল যাপন করে। বিরুদ্ধবাদীদের দ্বিতীয় যুক্তি হলো অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা যৌবনকালের মধ্যে সন্তানের বোঝার ভারাক্রান্ত হয়ে পড়ে। আবার বহু সন্তান পালনের ঝামেলা
ও সংসারে পরিশ্রম এ দুয়ে মিলে মায়ের শরীর ভেঙে পড়ে। কিন্তু বেশি বয়সে মেয়েদের বিয়ে হলে এসব অসুবিধা ঘটে না। বিরুদ্ধবাদীদের এই যুক্তি অমোঘ ও অকাট্য নয়। বিয়ের সময় যে যে বিষয়গুলি বিশেষভাবে বিচার করে দেখার পূর্বে আলোচিত হয়েছে তা যদি না দেখা হয় এবং কোনো রকমে উপস্যা দেখে যদি পাত্রপাত্রী নির্বাচন করা হয় তাহলে সেই বিবাহ সংকটজনক হয়ে উঠতে পারে। আর তা শুধু বাল্যবিবাহের বেলায় কেন, বিধি অবজ্ঞাত হলেও বিচার বুদ্ধি পরায়ণ পরিণত বয়সের বিবাহ ক্রূর পরিণতিতে অবসান হতে পারে। বিরুদ্ধবাদীদের দ্বিতীয় যুক্তির উত্তর হলো, ছেলে মেয়ে সেই বংশেই বেশি হতে দেখা যায় যাদের জীবনে প্রবৃত্তির আধিপত্য বেশি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, উৎকৃষ্ট কুলের উৎকর্ষিতপা যারা, তাদের সন্তান সন্ততির সংখ্যা কমই হয়ে থাকে প্রয়াস, কিন্তু অপকৃষ্ট কুলের প্রবৃত্তি পথচারী ভোগ ক্ষুধাতুর যারা, তাদের সন্তান সন্ততির সংখ্যাও সাধারণত বেশি হয়ে থাকে। বিবাহ বিধায়না 134। তাই বিয়ের সময় প্রবৃত্তি লালসা যেন কোনোভাবে প্রাধান্য না পায় দেখতে হবে। সৎ ও শ্রেষ্ঠের প্রতি ঝোঁকি যেন প্রধান হয়। এর ভেতর দিয়ে অবাঞ্ছিত সন্তান বাহুল্যকে নিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অল্প বয়সে বিবাহের পক্ষে তৃতীয় অথচ বিশেষ প্রয়োজনীয় যুক্তিটি হল, আধুনিক জনন বিজ্ঞানের মতে 16 থেকে 20 বছর বয়সের মধ্যে যদি মেয়েদের প্রথম সন্তান হয় তবে তাদের প্রসবে কষ্ট হয় না। কিন্তু 20 বছরের ঊর্ধ্ব বয়সে মেয়েদের প্রথম সন্তান হলে প্রসবকালে কষ্ট তো হয়ই, পরিসংখ্যানে দেখা যাচ্ছে শতকরা আরও 70টি ক্ষেত্রেই লাগে সিজারিয়ান অপারেশন। শ্রী ঠাকুর নারীর 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কি কি? নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। এই বৈশিষ্ট্য দিয়েই নারীর নারীত্ব। বৈশিষ্ট্য হারা হলে নারীত্ব আকৃতিতে থাকলেও প্রকৃতিতে থাকে না। ফলে আর তার দ্বারা সংসার ও সমাজের যে উপকার হতে পারত তাও হয় না। এই বৈশিষ্ট্যগুলির প্রত্যেকটি যদি সমভাবে সুপ্রস্ফুটিত না হয় তাহলে নারীর মনোজগতে ও সাত্ত্বিক সংহতিতে সূক্ষ্মভাবে চলতে থাকে একটা খাঁকতি ভরা, সাম্যহারা, এলোমেলো অব্যবস্থা। তার ফলে সে সুগৃহিণী বা আদর্শ জননী হয়ে উঠতে পারে না। তাই জ্ঞানোন্মেষের সাথে সাথেই মেয়েরা যাতে বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তারই জন্য সচেষ্ট হওয়া প্রতিটি অভিভাবকেরই অবশ্য কর্তব্য। আর সুগৃহিণী ও সুমাতা হয়ে ওঠাতেই যে মেয়েদের পরম সার্থকতা, এটা কোনো মানুষের সৃষ্ট ব্যবস্থা নয়, প্রকৃতির বিধানে নারী সহজভাবে এমনই। এর সূচনা দেখা যায় মেয়েদের শৈশব থেকেই। ছেলেরা যেমন হুটোপাটি, দৌড়ঝাঁপ, বল, লাঠি ইত্যাদি খেলা পছন্দ করে, সেই বয়সে মেয়েরা পুতুল সাজায়, পুতুলকে ছেলে মেয়ে ভেবে নিয়ে তার বিয়ে দেয়, নিজেরা বউ বউ খেলে, রাঁধাবাড়ি খেলে। সহজাত সংস্কার বলেই মেয়েরা এইসব পছন্দ করে। বয়ঃপ্রাপ্ত ও বিবাহিত হলে তাদের ওই বাল্যকালের খেলাধুলা বাস্তব ও ব্যাপক হয়ে পরিপক্কতা লাভ করে। একে অগ্রাহ্য ও অবহেলা করে
যদি কোনো মেয়ে পার্সোনালিটি লাভের চেষ্টা করে তখন সে স্বধর্ম বিচ্যুত হয়, ফলে প্রীতির স্থানে কাঠিন্য আসে। দ্রষ্টব্য বিবাহ সাধনা শচীন্দ্রনাথ মজুমদার। সৃজন প্রগতিতে নারী ও পুরুষের শারীরিক ও মানসিক সংগঠন পার্থক্য আছে। একের সহ্য শক্তি, কর্মদক্ষতা বা কর্মক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি অন্যের সাথে সমান নয়। বিজ্ঞানীরা বলেন, দেহতত্ত্বের দিক দিয়ে বিচার করলে পুরুষের মগজে লিসিথিন জাতীয় পদার্থ অধিক আর নারীর মগজে ক্যাপেলিন ও ফসফরাস জাতীয় পদার্থ অধিক পাওয়া যায়। এই পদার্থ দুইটির জন্য নারীর গ্রহণ ক্ষমতা ও সাংসারিক বুদ্ধি স্বাভাবিক পুরুষের চাইতে বেশি। তাই অতি অল্প বয়স থেকে নারী বৈশিষ্ট্যানুগ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। যৌবনারম্ভের প্রাককালেই মেয়েদের বিয়ে দেওয়া যে রীতি দ্রষ্টা পুরুষ কর্তৃক নির্দিষ্ট হয়েছে তার আরও একটি দিক আছে। মেয়েদের প্রকৃত স্বভাব কোমল। মেয়েদের প্রকৃতি কোমল। তারা কোনো শক্ত পুরুষ বৃক্ষকে আশ্রয় ও বেষ্টন করে লতার মতন বেড়ে উঠতে চায়, কিন্তু প্রবৃত্তি মার্গী শিক্ষার হ্যাপায় হয়ে পড়ে অথবা ছেলে মেয়েদের অবাধ মেলামেশার ফলে কোনো লগলকে প্ররোচনার বশীভূত হয়ে কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রতি যৌন লালসায় আকৃষ্ট হয় এবং পরে যদি তার অন্য ছেলের সাথে বিয়ে হয়, তাহলে সেই মেয়ে প্রয়াসই স্বামীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারে না বা স্বামীর সংসারকেও আপন করে তুলতে পারে না। একটি ছড়ার মাধ্যমে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষের ঝোঁকের মন, স্বামীর সংসার পরিবার করতে নারে প্রায় আপন। অনুশ্রুতি প্রথম খণ্ডের বিবাহ অধ্যায়তে। সুবিখ্যাত পাশ্চাত্য মনীষী বারস্ট্যান্ড রাসেল, হাইনরিক কিস, কেনেথ ওয়েকার প্রভৃতি এই মত সমর্থন করেন। তারা বলেন, বিয়ের আগে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা যেমন পুরুষের তেমন নারীরও বিবাহের ভিত্তিটাকে শিথিল করে। সেই জন্য বৈধ শিক্ষায় মেয়েদের শিক্ষিত করে যথাকালে সৎপাত্রে সম্পাদন করা বিবাহকে সুখদ করে তোলার অন্যতম ভিত্তি। শাস্ত্রে আছে, শালঙ্কারা নববস্ত্রাচ্ছাদিতা কন্যাকে সদক্ষিণায় সম্প্রদান করতে হবে। আর্যজন অনুমোদিত ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রজাপত্য এই 4 প্রকার বিবাহী কন্যাকে ওইভাবে দান করার কথা আছে। এ বিধান সুদূর বৈদিক কাল থেকেই প্রচলিত। ঋগ্বেদের একটি মন্ত্রে আমরা পাই, নামৃক্ষাম ঘোষণাং ন মর্যে নিত্যং ন শুনুং তনয়ং দধান। অর্থাৎ, যেরূপ জামাতাকে কন্যাদানের সময় বসনভূষণে অলঙ্কৃত করিয়া কন্যা সম্প্রদান করা হয়, তদ্রূপ এই স্তবকে আমি অলঙ্কৃত করিয়াছি, যেন নিত্যকাল আমাদের পুত্র পৌত্র প্রতিষ্ঠিত থাকে, পরবর্তীকালেও স্থিতির বিধান। অলঙ্কৃতাং পিতাকন্যাং ভূষণাচ্ছ দিনাশনৈ দত্তা স্বর্গমবাপ্নোতি পূজিতত্তু সুরাদিষু সংবর্ত সংগীতা। কন্যাকে অলঙ্কার, বস্ত্র, আসনাদি দ্বারা সজ্জিত করিয়া দান করিলে পিতা স্বর্গ লাভ করেন এবং দেবলোকে পূজিত হন। কন্যার পিতা সহজাত স্নেহবশে
এবং জামাতার বংশের প্রতি শ্রদ্ধাবেশে এই দান করতেন। বৃত্ত, ভূমি, পশু ইত্যাদি যৌতুক দিতেন। এতে বর ও কনে উভয়ই বংশের মধ্যে স্বাভাবিক প্রীতির সম্পর্ক বজায় থাকত। কেউ কারোর প্রতি ক্ষুব্ধ বা অসন্তুষ্ট হতো না। কিন্তু কিছুকাল যাবৎ নৈতিক অধঃপতনের চাপে এই প্রথার মধ্যে কৌলুষ প্রবেশ করেছে। কন্যার পিতাকে বয়স্কা কন্যা সম্প্রদান করতেই হয়, আর তার জন্য তিনি পাত্র অনুসন্ধান করেন। এদিকে বিয়ের বাজারে বরের বাবা ছেলের জন্য চড়া দাম হেঁকে বসে থাকেন। নিরুপায় মেয়ের বাবাকে সাধ্যের অতিরিক্ত দেনা করে সেই চাহিদা মেটাতে হয়, নতুবা তার কন্যা পাত্রস্থা হয় না। শতাধিক বর্ষকাল থেকে এই পণের দাবি এক ভয়ঙ্কর হয়ে উঠেছে। যে বিয়ের আসরে আগের প্রতিশ্রুতি মতো সোনা বা টাকা পয়সা ঠিক মতো পাওয়া না গেলে বরপক্ষ বর তুলে নিয়ে যেতেন, এমন ঘটনাও ঘটেছে। সামাজিক অপমান ও লোক ভয়ে কন্যার পিতাকে যথাসর্বস্ব বিক্রি করে বা বন্ধকি রেখে পণের দাবি মেটাতে হতো। যারা তা পারতেন না তাদের মেয়েদের বিয়ে হতো না। অনেক গরিবের মেয়ে আবার চোখের জলে আত্মঘাতীও হয়েছে এবং এখনও হয়। তবুও এই ঘৃণ্য দাবির প্রথা সমাজে ছিল, এখনও চলছে। সরকার বাহাদুর আইন করে পণ প্রথা বন্ধ করার চেষ্টা করছেন বটে, কিন্তু তা উপর লোক দেখানো পণ দেওয়া বন্ধ হলেও গোপন পথে ছদ্মরূপে এই পণ দেওয়া নেওয়ার পালা সমানে চলছে। কোনো কোনো উদার মহচ্চেতা ব্যক্তি এই প্রথাকে রুদ্ধ করতে এগিয়ে এসেছেন ঠিকই, কিন্তু সমাজের বিপুল জনসংখ্যার তুলনায় সে সংখ্যা অতি নগণ্য। এই গেল একদিকের কথা। বিপরীত ক্রমে আবার যেসব মেয়ের বাবার টাকার জোর আছে, তারা তাদের পছন্দ মতো ছেলেকে জামাই করার জন্য অথবা খুঁতযুক্ত অচল মেয়েকে পার করবার জন্য যৌতুক হিসাবে প্রচুর সোনাদানা, কাপড় চোপড়, টাকা পয়সা ও অন্যান্য সামগ্রী দান করে থাকেন, যা হয়তো পাওয়ার যোগ্যই ছেলে নয়। এর দ্বারা মেয়ের বাবা মা সমাজে লোভরিপুই জন্ম দেন এবং তা এক থেকে অন্য পরিবারে সংক্রমিত হয়ে পড়ে। যে অন্যায়ের ফল মানুষের নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে অন্যায়ের দ্বারা সমাজ দূষিত হয়, এই দুইয়ের মধ্যে শেষোক্ত অপরাধকেই বড় বলে গণ্য করেছেন সমাজতত্ত্ববিদগণ। তাই মেয়ের বাবার এহেন কর্ম অপরাধ বলেই বিবেচিত হয়। বৌধায়ন স্মৃতি বলেছেন, শুল্কেন যে প্রযচ্ছন্তি সসুতা লোভমোহিতা আত্মবিক্রয়ণ পাপা মহাকিল্লিসকারিণ। যারা লোভমোহিত হয়ে যৌতুক ও পণ সহ নিজ কন্যাকে দান করে তারা পাপী, আত্মবিক্রয়ী ও মহা অপরাধকারী। লোভ বা স্বার্থ সিদ্ধির বশীভূত হয়ে পণ দেওয়া বা নেওয়া একটা সুস্থ সামাজিক চিন্তা নয়। তাই সমাজের বিধি নির্ণায়ক শাস্ত্রগ্রন্থ বিষ্ণু ধর্মোত্তরে পাওয়া যায়, জেনেচ্ছেদ বিপুলাং প্রীতিং তেন সার্ধমরিন্দম ন কুর্যাদর্থ সম্বন্ধং। আজ বাদে কাল যার সাথে নিবিড় ভালোবাসা হবে, সেই ভালোবাসার যাত্রার শুরুতেই তার বা তার পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে কেন হেঁচড়া হেঁচড়ি না হয়। ফলে ভবিষ্যতে ওই ভালোবাসা জমাট বাঁধার পথে ব্যাঘাত সৃষ্টি হয়। যে ছেলেপক্ষের যৌতুক ও পণের দাবিতে বা দাবির ফলে মেয়ে পক্ষকে বিপর্যস্ত ও বিধ্বস্ত হতে হয়,
সেই সব ছেলেপক্ষকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আখ্যায়িত করেছেন। কি আখ্যায়িত করেছেন? পণভুক বলে। এরা লোকপীড়ক, বিবেচনাহীন, তাই সমাজে এরা নিন্দিত। এই মনোবৃত্তিওয়ালাদের কঠোরভাবে নিন্দা করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ওরা পরিধ্বংসের স্বাগতম সুহৃদ। আবার বলেছেন, তাদের অন্ন জল গ্রহণ করাও গণকল্যাণ বিরোধী। এসব উৎপীড়নে বহু সংসার ঋণ ভারে জর্জরিত হয়। বহু কন্যার পিতাকে লোকের কাছে অপদস্থ হতে হয়। তাই যুগবিধায়কের অমন্তর শানিত ভাষায় প্রতিবাদ অবশ্য সাধ্যমতো সালঙ্কারা সদক্ষিণা কন্যাদানই সব থেকে শ্রেয় এবং শিষ্ট, একথা তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন। কারণ বর হচ্ছে বরণীয়, আর সেই বরণীয়তা রক্ষার জন্য যথোপযুক্ত সম্মানই অবশ্যই দেওয়া উচিত। তাছাড়া দক্ষিণাবিহীন দানও সিদ্ধ নয়। ভারতের উত্তর ভূভাগে বিবাহ অনুষ্ঠিত হয় রাত্রিকালে, কিন্তু দক্ষিণ ভারতের কোথাও কোথাও দিনেও বিয়ে হয়। পৃথিবীর অন্যান্য সভ্য সমাজেও অনেক জায়গাতেই দিনে বিয়ে হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিবাহ রাতেই হওয়া উচিত। কারণস্বরূপ তিনি বলেছেন, কোনে যদি দুর্বল চিত্তা হয়, তবে প্রকাশ্য দিবালোকে উপস্থিত জনতার মধ্যে অন্য কাউকে দেখে ওই কনের মনে হতে পারে এর সাথে আমার বিয়ে হলে ভালো হতো। ফলে তার বরের প্রতি পূর্ণ মনসংযোগে বাধার সৃষ্টি হয়। কিন্তু রাত্রিবেলায় আলো আঁধারি পরিবেশে সে সম্ভাবনা কমই থাকে। এই কারণে বোধহয় ব্যবস্থা বিধায়কগণ রাত্রিকালে বিবাহের ব্যবস্থা করেছেন। জ্যোতি সার সংগ্রহে উক্ত আছে, বিবাহে তু দিবাভাগে কন্যা সৎপুত্র বর্জিতা বিবাহান লদগ্ধা সানিয়তম স্বামীঘাতিনী। দিবা ভাগে বিবাহ হলে পুত্রহীনা হয়, বিবাহের আগুনে দগ্ধ হয়ে সে হয় স্বামীঘাতিনী। ভারতের যেসব জায়গায় এই স্মৃতি চলে না, সেখানে অবশ্য দিনেই বিয়ে হয়ে থাকে। বিবাহের মূল লক্ষ্য হল উন্নতি ও সুপ্রজনন। এই উদ্দেশ্য সিদ্ধ করতে গেলে পুরুষের হাতে পুরুষের হতে হবে অস্তলিত ইষ্টনিষ্ঠা ও নারীকে হতে হবে অচ্যুত স্বামী পরায়ণা। এই দিকে দৃষ্টি রেখেই বিবাহ সংক্রান্ত যাবতীয় বিধি ব্যবস্থা প্রণীত হয়েছে। তার মধ্যে যেমন একটা হলো বিবাহকালে ধ্রুবতারা দর্শন। সম্প্রদানের পর বর ও কনের একত্র ধ্রুবতারা দর্শন করতে হয়। তার মানে তাদের জীবনের লক্ষ্য যেন ধ্রুব হয়, অচঞ্চল হয়। যে উদ্দেশ্যে তারা একে অন্যকে জীবনে গ্রহণ করছে তা যেন সফল সার্থক হয়ে ওঠে। কোনো সংঘাতে বা কামনা বাসনার প্রলোভনে যেন আদর্শ হতে তারা ভ্রষ্ট না হয়। আবার যেমন বিয়ের পরে কনে যখন প্রথম শ্বশুরবাড়ি আসে, তখন তাকে পাথরের উপর পা রেখে দাঁড়াতে বলা হয়। তার অর্থ স্বামীর প্রতি তার অনুরাগ ও ভক্তি যেন পাথরের মতো দৃঢ় হয়। কেউ কেউ বলেন, শ্বশুরালয়ে নববধূর পা যেন পাথরের মতো স্থির হয়ে থাকে, তারই প্রতীকস্বরূপ এই রকম অবস্থা বা ব্যবস্থা। এইভাবে অনুষ্ঠানের সমস্ত পর্ব ও সেগুলির তাৎপর্য বিচার করলে আমরা দেখতে পাব যে এই সব কিছুই হলো বিবাহের মূল আদর্শকে সিদ্ধ ও সার্থক করে তোলার জন্য। বিবাহকালীন অন্য একটি সমস্যা, মাঝে মাঝে কোনো কোনো পরিবার বিব্রত হন। বিবাহ চলতে থাকাকালে কন্যা যদি হঠাৎ রজস্বলা হয়ে পড়ে, তখন কি করা হবে তা ভেবে অনেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কোনো কোনো কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি এটা মহা অমঙ্গল ভেবে নিয়ে কন্যাকে দুর্লক্ষণা বলে চিহ্নিত করেন। কিন্তু এই স্বাভাবিক
প্রাকৃতিক নিয়মের জন্য কাউকে অপরাধী করা যায় না। যেমন ফল পাকলে ঝড়ে পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, এও তেমনি এক প্রাকৃতিক নিয়ম। বরং বলা যায় অভিভাবকগণের ঠিকমতো খেয়াল না করার জন্য এরকম ঘটে যায়। তাই আমাদের চলতি নিয়ম আছে, মেয়ের মায়ের কাছ থেকে শুনে নিয়ে তারপরে বিবাহের দিন স্থির করতে হয়। মা মেয়ের এই অবস্থার দিন তারিখ হিসাব করে বিয়ের দিন ঠিক করতে বলেন। তবুও যদি কখনো অমন্তর অবস্থার উদ্ভব হয়ে পড়ে, সেখানে আপস্তম্ভ বিধান দিয়েছেন। বিবাহকালে রজস্বলা হয়ে পড়লে কন্যা তখন স্নান করে নববস্ত্র পরিধান করে বিবাহের বাকি ক্রিয়াগুলি শেষ করতে পারবে। তারপর ক্রিয়া শেষে অশৌচ পালনের যে নিয়ম আছে সেই নিয়ম পালন করে চলবে। আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে। তবে আজকে এখানে শেষ করব। শেষ করার আগে পরিশেষে দু একটা কথা অবশ্যই মনে রাখবেন। তা হলো, বিবাহের ভিতর দিয়ে যদি অশুদ্ধতা প্রবেশ করে তবে তার কুৎসিত দাগ পড়ে যায় রক্তে, তার অবলোপন সুকঠিন। একজন যে বিশেষ সহজাত সংস্কার নিয়ে জন্মগ্রহণ করল, তা তার একান্তই নিজস্ব। সেই সংস্কার দিয়ে সে যে কাজটুকু করে তা আর কারো সহজাত নয়, তাই সহজ আয়ত্তসাধ্যও নয়। ওই বিশেষ উপকারটি পাওয়ার জন্য ওই ধরনের বিশেষ প্রোডাকশানের দরকার ছিল। নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন, এই বৈশিষ্ট্য নিয়েই নারীত্ব। বৈশিষ্ট্য হারা হলে নারীত্ব আকৃতিতে থাকলেও প্রকৃতিতে থাকে না। সুগৃহিণী ও সুমাতা হয়ে ওঠাতেই যে মেয়েদের পরম সার্থকতা, এটা কোনো মানুষের সৃষ্ট ব্যবস্থা নয়। প্রকৃতির বিধানে নারী সহজভাবে এমনই। এর সূচনা দেখা যায় মেয়েদের শৈশব থেকেই। সম্প্রদানের পর বর ও কনের একত্রে ধ্রুবতারা দর্শন করতে হয়। তার মানে তাদের জীবনের লক্ষ্য যেন ধ্রুব হয়, অচঞ্চল হয়। যে উদ্দেশ্যে তারা একে অন্যকে জীবনে গ্রহণ করেছে তা যেন সফল ও সার্থক হয়ে ওঠে। বিয়ের পরে কনে যখন প্রথম শ্বশুরবাড়ি আসে, তখন তাকে পাথরের উপর পা রেখে দাঁড়াতে বলা হয়। তার অর্থ, স্বামীর প্রতি তার অনুরাগ ও ভক্তি যেন পাথরের মতো দৃঢ় হয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ঈশ্বরচ্ছল নীরব জীবন প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।